আমাদের সাবেক প্রধানমন্ত্রী একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি জানিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরবেন। একই কথা আরেকটু স্পেসিফিক্যালি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানিয়েছেন সাক্ষাৎকারে যে ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন এবং আত্মসমর্পণ করবেন। যে বিষয়ে আপনার কাছে জানতে চাওয়া সেটি হচ্ছে বাংলাদেশ থেকে দায়িত্বশীল অনেকেই অভিযোগ করছেন ভারত সরকার এই মুহূর্তে আর শেখ হাসিনাকে রাখতে চাইছে না, তিনি তাদের গলার কাটা হয়ে আছেন, তাই শেখ হাসিনা বাধ্য হয়ে ভারত থেকে সরে পড়তে চান এবং উপায়হীন হয়ে বাংলাদেশে তিনি ফেরার ঝুঁকি নিতে চাইছেন। আসলে কি এমন কিছু ঘটছে, ভারত সরকার শেখ হাসিনাকে আর রাখতে চাইছে না? আপনি এই বিষয়ে কতটুকু জানেন? নমস্কার মঞ্জুরুল। প্রথম কথা হচ্ছে বাংলাদেশ থেকে অনেক কিছুই শোনা যাচ্ছে। কেউ এসে বলছেন, আসিফ নজরুল এসে বললেন উনি চলে আসুন, তাহলে একটা স্টেটমেন্ট দিলেন। শফিকুল আলম প্রাক্তন যিনি ছিলেন প্রেস সেক্রেটারি, তিনি বলেছেন এটা ভারতের জন্য স্টেটমেন্ট, ভারত দিয়েছে এরকম একটা কিছু। আমি আর পুরো পড়ি না, কারণ পড়লে মাথা খারাপ হয়ে যাবে। তো আর একটা হচ্ছে যে ভারত আর রাখতে চাইছে না। তো কোন স্টেটমেন্টের, এবার আপনার প্রশ্ন হচ্ছে ভারত আর রাখতে চাইছে না, তো কোন স্টেটমেন্টের যদি আমাকে একটা যৌক্তিক কারণ দেখাতে হবে তো, যে ভারত কেন রাখতে চাইছে না, ভারত কি করতে চায়। কি বাংলাদেশকে ভয় পেয়ে গেল, আমেরিকার ভয় রাখতে চাইছে না, তাহলে এতদিন রাখলো কেন? তো অনেকগুলো তো আসবে প্রশ্ন। এই ধরনের কোনো জিনিসই নেই। শেখ হাসিনা যখন 81 সালে গেছিলেন বাংলাদেশে, তখন কি উনি কি ভারত বলেছিল বলে উনি গেছিলেন, নাকি ভারত রাখতে চায়নি আর সেই জন্য উনি চলে গেছিলেন? উনি তো একটা রাজনীতিবিদ দিনের শেষে, আর উনি তো একজন স্বাধীন রাজনীতিবিদ। ওনার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো, এবং গত 2 বছরের পরিস্থিতি দেখিয়েছে যে ওনার থাকাতে দেশটা অনেক, মানে আমাদের দিক থেকে দেখলেও, আমি জানি না আপনারা কি বলবেন, কিন্তু আমাদের দিক থেকে দেখলে উনি যতদিন ছিলেন দেশে হয়তো অনেক অসুবিধে ছিল, আমি সেসবের মধ্যে ঢুকছি না, কিন্তু অন্তত দেশটা স্টেবল ছিল। তো দেশের একটা ফরেন পলিসিও স্টেবল ছিল। তো সব মিলিয়ে ভারত হঠাৎ করে কেন আওয়ামী লীগকে বলবে যে তোমরা চলে যাও, তোমরা আর রাখতে পারছি না? শেখ হাসিনাকে বলবে। বাকি আওয়ামী লীগের কথা আমি বলছি না, বাকিদের নিয়ে আমি বা আমার মনে হয় না আমাদের দেশের লোকও বিরাট কিছু চিন্তিত। এখানে আসল লোকটাই হাসিনা। একদম সোজা সাপটা ব্যাপার, হাসিনা কেন এটা করেছেন। 2 বছর হয়েছে বাংলাদেশে সকলে, ইউনূস থেকে বিএনপি অব্দি এসে, আমি অন্তত যতটুকু বুঝতে পারি দূরে বসে, সেটা হচ্ছে যে হাসিনাকে এখন, হাসিনার যে মূল্যায়ন, সেটা 2024-এর জুলাই মাসের মূল্যায়নের মতো না। এখন সেই মূল্যায়ন অনেক বদলে গেছে। আর 2025 সালেও আমি যখন গেছিলাম মে মাসে, তখনও দেখেছি মূল্যায়ন বদলে গেছে। সুতরাং ওই ধারাটাতে আরো ইমপ্রুভ করেছে। এখন হাসিনার পরে অনেক লোক আছে, বিশেষত আমেরিকার সঙ্গে বাংলাদেশের চুক্তি, সেটার পর চারিদিকে এই কথাটা অন্তত এসছে, খুব পরিষ্কারভাবেই এসছে যে তাহলে তো উনি ঠিকই বলেছিলেন। সো হাসিনা এখন একটা তার পলিটিক্যাল বিড নিচ্ছেন, এবং বাংলাদেশে আমার এখান থেকে আমি যতটুকু দেখতে পাচ্ছি, উনি এই যে সামান্য একটা ঘোষণা করেছেন, তারপরে বাংলাদেশে একেবারে হুলুস থুলুস বেঁধে গেল। কে বলছে এটা ভারত করিয়েছে, কে বলছে অমুক করিয়েছে, কে বলছে তমুক করিয়েছে। তার মাঝে আমি আপনার পডকাস্ট দেখেছি, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন যে বাংলাদেশ তো এতদিন, এটা তো সত্যি, অফিসিয়ালি তো সে বলেছিল যে হাসিনাকে ফেরত দাও, রিপ্যাট্রিয়েট করো। তো এবার যদি হাসিনা ফেরত আসে, তাহলে বাংলাদেশকে একটা ট্রাভেল পাস ইস্যু করতে হবে। তো বাংলাদেশ সেটা করলেই তো হয়। এই আসল ব্যাপারটা হচ্ছে নিজেদের, হাসিনা এখন ওখানে গিয়ে উপস্থিত হলে বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল টার্ন হবে। তাহলে বাংলাদেশের পলিটিক্সে যে একটা মেজর
টার্ন হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে এই আমি সমস্ত আপনার অবান্তর মাঝখানে কথাবার্তা একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি বলছেন যে 2 বছরের মধ্যে বাংলাদেশে শেখ হাসিনার সম্পর্কে মূল্যায়নের দিক থেকে অনেক ধরনের পরিবর্তন এসেছে, ইতিবাচক পরিবর্তন এসেছে। আমি যদি আপনার দেশের কথা সম্পর্কে প্রশ্ন করি, যে তিনি যখন গিয়েছিলেন আহ জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে তাকে আশ্রয় দেওয়ার বা তাকে রাখার বিষয়টি আহ সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই ঐক্যমত্যের ধারাটা কি এখনো পর্যন্ত আছে, নাকি সেই মূল্যায়নের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন এসেছে? কেউ কেউ বলছেন যে না আর রাখা যাবে না, বা কেউ কেউ দ্বিমত পোষণ করছে, এমন কিছু কি মানে ঘটছে এখানে? একদমই নেই। তার আচ্ছা। আপনি আপনি আমাকে বলুন যে আপনি ভারতীয় খবর সংবাদ মাধ্যমে আপনি এই এই যে হাসিনা এটা বললেন, তার আগে দেখবেন খুব একটা তো কোনো কথাবার্তা নেই হাসিনাকে নিয়ে। সুতরাং এটা একেবারেই বাজে কথা যে ওনাকে এই রাখতে চাইছে না, ওই রাখতে চাইছে না, এসব কিচ্ছু নেই। আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যারা অভিযোগ করছেন যে এক্ষেত্রে এক অর্থে শেখ হাসিনা যদি বলছেন, সেটা শেখ হাসিনা এবং ভারত সরকারের জয়েন্ট স্টেটমেন্ট, মানে অর্থাৎ ভারত সরকারের সাথে আলোচনা করেই তিনি এই ধরনের কথাবার্তা বলছেন বা তাকে কথাবার্তা বলার সুযোগ দেওয়া হচ্ছে। এই অভিযোগ অনেক পুরনো, এখনো সেই অভিযোগগুলো আনা হচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? দুটো জিনিস আলাদা। একটা হচ্ছে শেখ হাসিনা কি করতে চান এবং শেখ হাসিনা ভারত সরকারের সঙ্গে আলোচনা করেছেন কিনা। আমি জানি না আলোচনা করেছেন কিনা, কিন্তু অবশ্যই ওনার সঙ্গে আমাদের ফরেন অফিস খুবই ক্লোজ কন্ট্যাক্টে থাকে। সুতরাং উনি অবশ্যই আলোচনা করতে পারেন, কিন্তু তার সঙ্গে ডিসিশনটার যোগাযোগ নেই। এক। দুই, যেহেতু এই মুহূর্তে আপনাকে বুঝতে হবে যে জিওপলিটিক্যালি ভারত শেখ হাসিনাকে আমেরিকা আশ্রয় দিত না, এবং আমেরিকার স্নেহধন্য যে জগৎটা আছে তার মধ্যে আপনার কাতার থেকে শুরু করে ওপাশে ইউরোপ, তাহলে সেই সমস্ত জায়গায় হতো না, কারণ আমেরিকা ওনাকে পছন্দ করেন। আমেরিকার যা চাওয়ার ছিল সেটা এই সময় এই 2 বছরের ভেতর সে পেয়েছে, কিন্তু শেখ হাসিনার সময় পায়নি। তো ফলে আপনার এখন তাহলে হাসিনাকে যে জায়গা দেওয়া, সেটা একটা রিজিওনাল পাওয়ার, সে তার জায়গা পাওয়ার পজিশন থেকে করছে। এটা পরিষ্কার জিওপলিটিক্যাল জায়গা হাসিনাকে সে দিচ্ছে থাকতে দিচ্ছে, মানে হাসিনা সে সময় যেভাবে এসছিলেন এবং তাকে ভারত করেছে ভারতের পুরনো বন্ধু হিসেবে, তাকে ভারত তার জায়গা দিয়েছে। এবার উনি একটা পলিটিক্যাল বিড নিচ্ছেন। যে বিডি নিন, একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে ভারতে থাকাকালীন একটা দেখলাম কেউ একটা স্টেটমেন্ট করেছে যে কি সব বলে যে এরকম কাপুরুষ, তা কাপুরুষ শব্দটা খাটে না যদিও একজন মহিলার ক্ষেত্রে। তো তিনি বলেছেন যে যার এখনো একটা সামনাসামনি ইন্টারভিউ দিতে পারেনি, পাবলিকলি বেরোয়নি, তার এত সাহস হবে না। প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা যে ভারতে ছিলেন, কেন উনি এরকম টাইট সিকিউরিটিতে আছেন? তার কারণ আছে। শেখ হাসিনার ওপর লাইফ থ্রেট ছিল, ইন্টারন্যাশনাল লাইফ থ্রেট ছিল। আমি বাংলাদেশ থেকে বলছি না শুধু, শেখ হাসিনা জিওপলিটিক্সে একটা বিরাট বড় ব্যারিয়ার হয়ে দাঁড়িয়েছিলেন। ফলে শেখ হাসিনাকে ওপর অনেক কিছু ছিল, এবং শেখ হাসিনার ভারতবর্ষে থাকাকালীন যদি কোথাও কোনো কেশাগ্রটি স্পর্শ হয়ে যেত, তাহলে তার দায় ভারতের ঘাড়ে পড়ে যেত, সেটা আওয়ামী লীগের লোকেরাও দিত। ফলে ভারত তা কার সিকিউরিটি, ওটা শেখ হাসিনা ডিটারমিন করেননি, ওটা ইন্ডিয়া ইম্পোজড। ইন্ডিয়া ইম্পোজ করেছে যে তুমি বেরোতে পারবে না এই চৌহদ্দির বাইরে। আপনার মনে থাকতে পারে 75 সালের পরও এই রকম সিকিউরিটিতে রাখা হয়েছিল ওনাদের পরিচয় কেউ জানতো না। সুতরাং এই বিষয়টা উনি কেন বাইরে আসছেন না, এই কারণে আসছেন। ওনার রাজনৈতিক ডিসিশন, উনি একটা রাজনৈতিক ডিসিশন, সেই ডিসিশনে উনি স্টিক করবেন কিনা বা ওনাকে করতে দেওয়া হবে কিনা, কারণ বাংলাদেশে ঢুকতে দিতে হবে, সেটা পরের প্রশ্ন হবে। কিন্তু এই মুহূর্তে উনি একটা ডিসিশন ওনার জানিয়েছেন, ফার্ম ডিসিশন, যে এর মধ্যে আমি ঢুকবো। এটা কোনো টুপ করে ঢুকে পড়বো অমুক টমুক কথা নয়, ফাঁকা বলেননি উনি।
বলেছেন এবং রিপিটেডলি বলেছেন। সুতরাং ইট হ্যাজ ইটস ওন ওয়ার্থ। এটার আপনাকে এখান থেকেই আলোচনাটা শুরু করতে হবে। কিন্তু যেটা বলা হচ্ছে যে তিনি যখন এই ঝুঁকি জানেন এবং সেটি জেনে আসছেন, এর পিছনে ইন্টারন্যাশনাল একটা কানেকশন আছে, এবং ইন্টারন্যাশনাল সেই কানেকশনের জায়গা থেকে বলা হচ্ছে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আন্ডার টেবিল এগ্রিমেন্টে অথবা কোনো হিডেন সমঝোতার পৌঁছেছে, সেই জায়গা থেকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চাইছেন। এমন কোন ইকুয়েশন আপনার কি মনে হয় যে হয়েছে? দেখুন, জিওপলিটিক্সে যখন পাওয়ারফুল নেশনরা ডিল করে, এরা প্রত্যেকেই ইউএস চায়নাকে যদি আমি সুপার পাওয়ার ধরি, তাহলে তার পরের পাওয়ার ইন্ডিয়া রাশিয়া এরা আছে। তো কোনো জিনিস যখন হয় তখন অনেক রকম পসিবিলিটি খোলা থাকে। এই মুহূর্তে কি ঘটেছে বা আদৌ কিছু ঘটেছে কিনা সেটা যতক্ষণ না ঘটছে জানা যাবে না, এক। দুই, এই ঘটাগুলো সবসময় আন্ডার টেবল আন্ডারস্ট্যান্ডিং বলে কিছু নেই, ব্যাক চ্যানেল হয়, সবসময় হতে থাকে এদের ভেতর, এবং সেটাও হতে পারে, পাওয়ার প্লেও হতে পারে। বাংলাদেশ ভারত কোনো পুচকে দেশ নয়, তার নিজস্ব পাওয়ার আছে, তো তার পাওয়ারও হতে পারে। কি হতে পারে সেটা পরে বোঝা যাবে, কিন্তু এই মুহূর্তে আমি ওই আলোচনাটার মধ্যে এখনই ঢুকতে যাব না, কারণ কি হলে কি হতো সেটা দেখা যাবে। মানে আপনি দুটো বিষয় নিয়ে এসেছেন, একটা হচ্ছে পাওয়ার প্লে, ভারত তার শক্তিমত্তা প্রদর্শনের জন্য বা একটা ইকুয়েশনের জায়গা থেকে হয়তো শেখ হাসিনা গ্রিন সিগন্যাল দিয়েছে যে ঠিক আছে আপনি এই মুহূর্তে যেতে পারেন বা সময় নিয়ে যেতে পারেন। আরেকটা হচ্ছে যে আন্ডার টেবিল এগ্রিমেন্ট বা হিডেন এগ্রিমেন্ট বা সমঝোতা, যেভাবে বলেন না কেন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে, আপনি দুই সম্ভাবনার কথাই বলছেন। তার মানে কি এটি ধরে নেব যে শেখ হাসিনা যা করছে ভারত সরকারের পরামর্শ নিয়েই করছে? আমি আপনাকে প্রথমেই বলেছি যে শেখ হাসিনার ডিসিশন আর ভারতের সঙ্গে আলোচনা এই দুটো আলাদা। শেখ হাসিনা ডিসিশন নিয়েছেন। শেখ হাসিনা কোনো বাচ্চা মেয়ে নয় যে ওনাকে ভারত পড়া পড়িয়ে দেবে আর উনি সেইগুলো মুখস্থ বলতে শুরু করবেন। কেমন যে মহিলা, এটা যারা বলছে তাদের উর্বর মস্তিষ্ক এবং তাদের খাদ্যাভ্যাস সম্পর্কে আমার একটুখানি সন্দেহ থেকে গেল। কারণ যে মহিলা একা থেকে ভারত, চীন, আমেরিকা, রাশিয়া চারখানা দেশের সঙ্গে করছিলেন, প্রত্যেকটা পাওয়ার, মানে আপনাকে বলে দিতে হবে না আমেরিকা রাশিয়া কি সম্পর্ক, আমেরিকা চীন কি সম্পর্ক, চীন ভারত কি সম্পর্ক, আপনাকে বলে দিতে হবে না। উনি তার মধ্যে ব্যালেন্স করছিলেন চারজনের ভেতর, আর ওদিকে জাপান আছে। এখন উনি সেই ওনাকে ভারত বলে দেবে যে আপনি এখন যান, আর উনি বোচকা বিড়া গুছিয়ে উনি রওনা দেবেন, এই ধরনের কোনো বালখিল্য আলোচনা হয় না। যেটা ঘটেছে সেটা হচ্ছে উনি ডিসিশন নিয়েছেন, এইটা হচ্ছে একদম পরিষ্কার জায়গা। সেকেন্ড হচ্ছে উনি ভারতের সঙ্গে করেছেন কিনা, অফকোর্স করবেন, কারণ উনি ভারতে আছেন, ভারত ওনাকে প্রোটেকশন দিয়ে রেখেছে। এবং আমি যদি মুজিবুর রহমান থেকে দেখি, তাহলে ভারত বারবার বাংলাদেশকে অস্থিতিশীল যাতে না হয় তার চেষ্টা করেছে, মুজিবুর রহমানকে বাঁচাবার চেষ্টা করেছিল এবং শেখ হাসিনাকেও বাঁচাবার চেষ্টা করেছে, সেটা জুলাই থেকেই শুরু। কেমন, তো শেখ হাসিনা তো উড়ে মানে এমনি এমনি আসেননি ভারতে, একটা তো পেছনে নিশ্চয়ই প্রেক্ষিত আছে, এবং সেটা তো আমাদের আর্মি চিফ বলেছিলেন যে তিনি বাংলাদেশের আর্মি চিফের সঙ্গে কমিউনিকেশনে ছিলেন গ্লো বাই গ্লো। তো সুতরাং উনি যে এসছেন সেটা একটা ইয়ের ভেতর দিয়ে সিস্টেমিক একটা জায়গায়। এবার উনি যখন যাবেন, অবশ্যই একটা রিজিওনাল উনি গেলেন, আর ওনাকে যদি ধরুন আজকে যদি এই পসিবিলিটিটা তৈরি হয়, ধরা যাক হাইপোথেটিক্যাল, প্রথমত হচ্ছে বাংলাদেশকে ট্রাভেল পাস দিতে হবে বা ডাক দিতে হবে, তা না হলে উনি ঢুকবেন কি করে? উনি তো আর পালিয়ে পালিয়ে ঢুকবেন না, আর ভারত রাত্রির বেলা গিয়ে ওনাকে ছাতের উপর নামিয়ে দিয়ে আসবে, এরকম কোনো ব্যাপার নেই। একটা নেতা, দেশের সব থেকে সফল প্রধানমন্ত্রী, আপনি অন্তত অর্থনৈতিকভাবে তাকে বলতেই হবে, তিনি যখন ফিরবেন তখন রাস্তা দিয়েই ফিরবেন, দেখা যাবে তাকে। তো তাহলে সেইটা করতে হলে বাংলাদেশকে তাকে এন্ট্রি দিতে হবে, দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যদি উনি যে ঢুকবেন
আপনি এবং একগাদা লোক তারা একেবারে সবকিছু বার করে বন্দুক পিস্তল আর যা যা রকমের অস্ত্র আছে হাতে করে দাঁড়িয়ে আছে যে ঢুকলেই কাটবো। যদি এটাই পরিস্থিতিটায় থাকে তাহলে বাংলাদেশকে এই শেখ হাসিনাকে ভারত অবশ্যই সেটাতে মানা করবে, যদি এই পরিস্থিতি থাকে। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ কিংবা মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব যারা আছেন, কিংবা বিএনপির শীর্ষ নেতৃত্ব, তারা বলছেন যে এটি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে আইনগত প্রক্রিয়ার তাকে ফিরিয়ে আনা হবে। এখন আমি যদি তাদের পক্ষ থেকে প্রশ্ন করি যে কেন প্রত্যর্পণ চুক্তি ফলো করা হচ্ছে না, ভারত কেন সেটি একেবারে অ্যাভয়েড করছে, এবং হয়তো বসে আছে যে ট্রাভেল পাস দেওয়া হবে, মানে শেখ হাসিনার কথা বলছে সেভাবে তিনি আসবেন, সেটি না হলে কিভাবে আসবেন সেটা অন্য আলোচনা, কিন্তু ভারত কেন প্রত্যর্পণ চুক্তি ফলো করছে না? এগুলো যারা প্রশ্ন তুলছে তারা পরিষ্কারভাবে জিনিসটাকে এড়িয়ে যাচ্ছে। শেখ হাসিনা কি কোনো টেররিস্ট? শেখ হাসিনা কি সাধারণ ক্রিমিনাল? শেখ হাসিনা একটা দেশের প্রধানমন্ত্রী, শেখ হাসিনা একটা একটা ফিগার তার জায়গায়। শেখ হাসিনার ওপর বাংলাদেশে আপনি ইয়ে লাগিয়ে দিয়েছেন, কি নাম, লাইফ সেন্টেন্স, কেমন ফাঁসির অর্ডার দিয়ে রেখেছেন। সেটি বলা হচ্ছে তিনি সাজাপ্রাপ্ত আসামি, তো সাজাপ্রাপ্ত আসামি ভারতে পালিয়ে রয়েছে। ফাঁসির অর্ডার দিয়ে আপনি যাকে সারা পৃথিবীতে একটা এমনি ঠিক আছে, আপনার সাজাপ্রাপ্ত আসামি তো না হয় হলো, সাজাপ্রাপ্ত আসামি তো আপনার তারেক রহমানও ছিলেন, কেমন? তো বাংলাদেশের সাজা আর না সাজার মধ্যে খুব একটা তফাৎ আছে বলে আমার মনে হয় না। সাজাপ্রাপ্ত আসামি তো ইউনূসও ছিলেন, যদি আমি খুব ভুল না হই, কেমন? তো তাহলে তিনি তো দিব্যি এসে বসে পড়লেন এবং বসার আগের দিন সমস্ত কোর্ট কেসগুলো মিটিয়ে দেওয়া হলো। তো এগুলো এটা বাংলাদেশের বাস্তবতা, এর মধ্যে আমরা নাই বা ঢুকি। কিন্তু উল্টো দিকটা হচ্ছে, আপনি কারোর ওপর মৃত্যুদণ্ড দিলে পৃথিবীর কোনো দেশ প্রথম কথা ফেরায় না কাউকে, এক। দুই, আমি আবারও বলছি, শেখ হাসিনা কোনো ক্রিমিনাল নন। সে আপনার দেশে ক্রিমিনাল বলতেই পারে, শেখ হাসিনা ক্রিমিনাল নন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি ভারতে এসেছিলেন, ভারত তাকে থাকতে দিয়েছে। ওই যে প্রত্যর্পণ চুক্তি বলা হচ্ছে, সেই চুক্তিতে পলিটিক্যাল ক্লজেস আছে, সেই ক্লজ দিয়ে উনি যে আমাদের দেশে আছেন আইনত আছে, ভারত যে তাকে প্রোটেকশন দিচ্ছে আইনতই দিচ্ছে, এই জায়গায় কোনো সমস্যা নেই, কোনো সমস্যা। ওখানে যে ক্লজটি রয়েছে আপনি সেটিকে মিন করছেন কিনা আমি জানি না। একটা ক্লজ রয়েছে, যদি আশ্রয় দানকারী রাষ্ট্র মনে করে যে আশ্রিত ব্যক্তি তার নিজ রাষ্ট্রে প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে এবং সেই জায়গা থেকে তার লাইফ থ্রেটের মুখে রয়েছে, আশ্রয় দানকারী রাষ্ট্র সেক্ষেত্রে ওই চুক্তি ফলো নাও করতে পারে, ফেরত দিতে নাও পারে। মানে আপনি কি এটাকে মিন করছেন, নাকি আশ্রয়ের ক্ষেত্রে আরো অন্য কোনো ক্লজ রয়েছে? না না, এটা আছেই তো, এটা তো আছেই, অ্যাসাইলাম। আর আপনি যখনই তার উপর মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছেন, মৃত্যুদণ্ড দিলে আপনি দেখুন না পৃথিবীতে কোন দেশ কজনকে, আপনার কোন দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত দিয়েছে? আমি যতদূর আমার যখন খেয়াল পড়ছে, শেখ মুজিবের হত্যাকারীদের একজনের ওপর ডেথ সেন্টেন্স ছিল, কেমন, যিনি কানাডায় বসে আছেন। কানাডা আপনাকে ফেরত দিয়েছে? কানাডাতে তো শেখ মুজিবের হত্যাকারীরা গিয়ে বসেছিল, আরো অন্যান্য জায়গায় ছিল, তারা কোথা থেকে ফেরত এল? সুতরাং প্রত্যর্পণ চুক্তি নিয়ে এত যে কথাগুলো বলা হচ্ছে, সেগুলো খালি ভারত উঠলেই আর শেখ হাসিনা হলেই, আওয়ামী লীগ হলেই এই গাজালাগুলো শুরু হয় তখনই। তার মানে ভারত ওই ধরনের প্রত্যর্পণ যে চুক্তি রয়েছে সেটির ধারে কাছে যাবে না, বা সেটি নিয়ে আলোচনা করা, আলোচনাটাই বাতুলতা। এটা কোনো আলোচনারই দরকার নেই। সোজা কথা, বাংলাদেশ যদি হাসিনাকে নিতে চাইছিল, অন্তত অফিসিয়ালি অনেক কথা বলছিল, এখন হাসিনা বলেছেন আমি যাব, বাংলাদেশ বলবে তুমি এসো, হয়ে গেল। এরপরে যদি উনি না যান তখন অনেক প্রশ্ন আসতে পারে। আজকে গেলে পরে আপনি দেখুন পসিবিলিটি গুলো ভাবুন। জামাত চাইবে যে এই আমাদের 6খানা গেছে না 5খানা গেছে, তার একবার প্রতিশোধ নিয়ে নাও, একে শেষ করো, ঝুলিয়ে দাও একেবারে। আচ্ছা, আপনার
ইয়ের কি নাম, বিএনপি, দেখুন টেম্পটেশন থাকবে, পলিটিক্যাল ইচ্ছে থাকবে হচ্ছে শেখ হাসিনাকে এলিমিনেট করে দেওয়া, কেমন? তাহলে আর তারপরে আরো অনেক কিছু থাকতে পারে, যে তুমি আমার মাকে করেছিলে, জেলে রেখেছিলে, তোমাকেও এবার করব, অনেক কিছু হতে পারে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে এইটা হচ্ছে একটা দিকে সাইড। উল্টো দিকটা ভেবে দেখুন, শেখ হাসিনাকে আপনি নিয়ে গেলেন, নিয়ে গিয়ে জেলে ফাঁসিতে ঝুলিয়ে দিলেন। আপনার কি মনে হয় তারপর বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় থাকবে? থাকবে না, থাকবে না। এটা সত্যি কথা যে জিয়াউল হক ঝুলিয়েছিলেন ভুট্টোকে, কিন্তু জিয়াউল হক নিজে বাঁচতে পারেননি। কোনো জিনিস এমনি এমনি ঘটে না। এক্স্যাক্টলি। আমার শেষ জিজ্ঞাসা সেটা হচ্ছে যে যেহেতু অভিযোগ করা হচ্ছে যে শেখ হাসিনার কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন ঘটছে না, শেখ হাসিনাও কিন্তু ইন্টারেস্টিংলি সেটি উনি ওই শব্দগুলো কিভাবে উল্লেখ করেছেন আমরা জানি না, তবে এটা সত্য কথা, রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে তিনি একটি জায়গায় বলেছেন আমি ফিরে গেলে তো ভারত বাংলাদেশের সঙ্গেও, মানে ভারত বাংলাদেশের মধ্যকার সম্পর্ক উন্নয়ন ঘটবে। এটি এখন তিনি ব্যঙ্গ করে বলেছেন নাকি বা অন্য কোনো ভাবে বলেছেন, টোনটা ঠিক বুঝতে পারিনি। আপনার কি মনে হয়, যেভাবে বলুন তিনি, যে শেখ হাসিনাকে কেন্দ্র করেই ভারত বাংলাদেশের সম্পর্ক এখনো পর্যন্ত ইউনূস আমলের মতনই অনেকটা রয়ে গেছে, নাকি অন্য আরো অনেক কারণ রয়েছে সম্পর্ক উন্নয়ন মানে প্রত্যাশার জায়গা থেকে না হওয়ার পেছনে? প্রথম কথা হচ্ছে, ভারত বাংলাদেশ সম্পর্ক ইউনূস আমলের থেকে খারাপ হয়েছে, সেটা ওপর থেকে বোঝা যাচ্ছে না। ভারতের ভিসা দেওয়া না দেওয়ার বাইরে এটা দেওয়া হচ্ছে, কিন্তু এর ভেতরকার যে জিনিসগুলো আছে সবকিছুই স্ট্র্যাটেজিতে হচ্ছে, কেন দেওয়া হচ্ছে, কি করা হচ্ছে, কিন্তু ভেতরের যে জায়গা আছে সেখানে কোনো সেখানে আমি তো ভালো কিছু দেখিনি ইউনূস যাওয়ার পরে। দ্বিতীয়ত হচ্ছে, ইউনূসের সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা কেওস, মানে সেই ফেসবুক সরকার চলছিল একটা, দমাদম দমাদম সবাই ফেসবুকে স্টেটমেন্ট দিত সরকারের লোকেরা, সেটা বন্ধ হয়েছে। কিন্তু বিএনপি সরকার ইউনূসের দেখানো রাস্তা থেকে তো সরেনি, উল্টে সেই রাস্তায় আরো বেশি হেঁটেছেন। একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে, পাকিস্তানের ট্রেনিং ইউনূসের আমলে হয়নি, কথা হয়েছিল, বিএনপির সময় হয়েছে অফিসারদের ট্রেনিং, কেমন? ভারত বাংলাদেশ কিন্তু পুরনো চুক্তি আছে এটা নিয়ে, এবং কত। তো সুতরাং প্রশ্ন হচ্ছে, এটা একেবারে বাজে কথা যে শেখ হাসিনার জন্য ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ হয়েছে, একেবারে বাজে কথা। ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ ভালো, এটা দুর্ভাগ্য, এটা কিন্তু আমাদের দিক থেকেও দুর্ভাগ্য। কারণ আমরাও ভেবেছিলাম যে ভারত বাংলাদেশ সম্পর্ক যে সেটা কিন্তু একটা মানে এই যে আওয়ামী লীগ ছাড়া গতি নেই ধরনের একটা সিচুয়েশন তৈরি হয়, কেমন? সেটা নতুন কিছু আসুক। বিশেষত বিএনপি নির্বাচনে জেতার পর প্রধানমন্ত্রী মোদী যখন তাকে খুব হোল হার্টেডলি ইনভাইট করলেন দেশে আসার জন্য, তখন আমরা কিন্তু এক্সপেক্ট করেছিলাম যে ভারত বাংলাদেশ সম্পর্কটা একটা নতুন দিকে যাক, আমাদের আর ভাবতে হবে না বিএনপি আর এই আওয়ামী লীগ নিয়ে। সেটা কিন্তু হয়নি। তো আপনি কি বলবেন সেটা হয়নি এটা হাসিনার জন্য? ধরুন হাইপোথেটিক্যালি তারেক রহমান আসতেন এবং এখানে একটা বিরাট হইচই হতো, ওনাকে নিয়ে হতোই যদি উনি আসতেন সেই সময়। এখন কি হবে আমি জানি না, হয়তো হবে কিছু, কিন্তু সেটার অন্য তো তাহলে পরে আপনার মনে হয় না যে তাহলে হাসিনার গুরুত্বটা কমে যেত যদি তারেক রহমান সেই জায়গাটা নিয়ে নিতেন? তারেক রহমান হোক, ইউনূস হোক, কেই হোক, যদি আমাদের সম্পর্ক আগের মতনই চলছে, তাহলে তো হাসিনা পলিটিক্যালি ইররিলেভেন্ট হয়ে যেত। কিন্তু এটা বাংলাদেশের যে ডোমেস্টিক পলিটিক্স আছে সেখানে মানে কিছু মনে করবেন না, আমার ধারণা সকালবেলা ঘুম থেকে ওঠার পর ভারত বলে কোনো বড়ি সকালবেলা কাউকে খাওয়ানো হয় লোকজনকে। আমি তো দেখি এদিকেও ভারত ওদিকেও ভারত। আমি আপনার সঙ্গে একমত, কেউ কেউ খায় রাজনৈতিক ভাবে, মানে আমি এটা রাজনৈতিক ভাবে বলছি, রাজনৈতিক ভাবে এই বড়িটা দেওয়া হয়। এখন সমস্যাটা হচ্ছে যে এই বড়িটা দেওয়ার ফলে শেখ হাসিনা যদি ভারতে থাকে তাহলে ভারত খারাপ, শেখ হাসিনা যদি বাংলাদেশে যেতে চায় তাহলেও ভারত খারাপ।
জি। এইটা হচ্ছে এক আজব সমস্যা। তো এটা আমার মনে হয় যে এখান থেকে মানে শেখ হাসিনার সঙ্গে এই 2 বছরে পরিষ্কার হয়ে গেছে যে হাসিনার সঙ্গে ভারত বাংলাদেশ সম্পর্কের কোনো যোগাযোগ নেই। বাংলাদেশ এখন তার যে ফরেন পলিসি সেটা একটা অদ্ভুত ফরেন পলিসি হয়েছে, সেটা পাকিস্তানের ফরেন পলিসি এককালের। সেটা হচ্ছে যে ভারত যা করবে আমরা উল্টোটা করব। তো এখন এইখানে দাঁড়িয়ে আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাংবাদিক প্রতিম রঞ্জন বোস আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি নিশ্চয়ই ভালো থাকবেন, আপনাদের শুভকামনা। দর্শক আপনারা যারা শুনছিলেন নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। বাংলাদেশে এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কি, মানে কোন ইস্যুতে কথা বলা উচিত? নিঃসন্দেহে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি। চট্টগ্রামের পাঁচটি জেলার 10টি উপজেলা বন্যায় একেবারে পানির নিচে তলিয়ে গেছে। এখন পর্যন্ত যতটুকু তথ্য পেলাম প্রায় দিশেহারা। সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ, রাস্তা বন্ধ, খাবার পানি নাই, শুকনা খাবার নাই। মানে 8 লক্ষ মানুষ মানবেতর জীবনযাপন করছে, তাদেরকে দেখার মতো কেউ নাই। সেই 5টা জেলার যেসব সাংসদ বিএনপির, তারা ঠিকঠাক খবর নিচ্ছে না। বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন সাহেব, শিলং সালাউদ্দিনের যে সংসদীয় আসন সেটাও বন্যার পানির নিচে তলিয়ে গেছে, কিন্তু শিলংয়ের পরিবার এখন অবধি ত্রাণ নিয়ে তার এলাকায় যায় নাই। শিলং সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে, শিলংয়ের ফুল ফ্যামিলি ঢাকায় অবস্থান করছে। আমাকে অনেকেই SMS করেছেন, অনেকেই মেইল করেছেন, জিজ্ঞেস করেছেন যে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলছেন না কেন? চট্টগ্রাম অঞ্চল বন্যার পানির নিচে তলিয়ে গেল, চট্টগ্রামের মানুষ বন্যায় ভেসে গেল, কিন্তু আপনারা কোনো কথা বলছেন না কেন? সচেতনতা সৃষ্টি করছেন না কেন? কেন করব? আমি যদি উল্টো প্রশ্ন করি আপনাদেরকে, কেন করব? যে জাতির 9 মাসের স্বাধীনতা পছন্দ হয়নি, যে জাতি 9 মাসের স্বাধীনতা পাওয়ার পর স্বাধীনতার যে মহানায়ক, যে ব্যক্তি এই জাতিকে স্বাধীন করে দিয়েছিল, একটা নির্দিষ্ট মানচিত্র, পতাকা, ভূখণ্ড, জাতীয় সঙ্গীত উপহার দিয়েছিল, পাকিস্তানিদের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছিল, সেই মানুষটাকে 5 আগস্ট জঙ্গি অভ্যুত্থানের পর আপনারা যেভাবে অসম্মান করেছেন, অপদস্থ করেছেন, যেভাবে ইতিহাস বিকৃত করেছেন, এর পরেও কিভাবে বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা, আবেগ, অনুভূতি থাকে? আমারে তো আবেগ নাই, আমি সম্পূর্ণরূপে আবেগহীন একজন মানুষ। যে জাতি তার জাতির পিতাকে অসম্মান করবে, অপদস্থ করবে, সেই জাতির প্রতি ভালোবাসা দেখানোর মতো আবেগ সম্পন্ন মানুষ আমি না। সুতরাং চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে কোনো কথা বলবো না ভেবেছিলাম, কিন্তু ছোট্ট করে বলি, যেহেতু আপনারা অনেকেই জানতে চেয়েছেন। বাংলাদেশে অতীতে যতবার বন্যা হয়েছে, উদাহরণ সবশেষে সিলেট অঞ্চলের যে বন্যা ছিল, সেই বন্যায় অনলাইন ইনফ্লুয়েন্সার যারা বাংলাদেশে ছিল, অনলাইনে বিভিন্ন ধরনের প্রচারণা চালাতো, এদের মধ্যে সবার আগে এগিয়ে ছিল ব্যারিস্টার সুমন। সিলেটের বন্যার শুরুর দিকে তিনি ট্রাক সহ ত্রাণের বস্তা নিয়ে হাজির হয়েছিলেন। এরপর উনার ধারাবাহিকতায় উনাকে দেখে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের অধিকাংশ সেলিব্রিটি যারা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি জনপ্রিয়, তারা কিন্তু ত্রাণ নিয়ে গিয়েছিল। উদাহরণ তৌহিদ আফ্রিদি, অনেকেই গিয়েছিল। চট্টগ্রামের বন্যায় তারা কোথায়? ব্যারিস্টার সুমনকে অন্যায় ভাবে 2.5 বছর যাবৎ কারাগারে রেখে দেওয়া হয়েছে। তার অন্যায় ছিল যুদ্ধ অপরাধী রাজাকারের বাচ্চাদেরকে ঝোলানোর পেছনে ব্যারিস্টার সুমনের একটা ব্যাপক ভূমিকা ছিল। ব্যারিস্টার সুমন কিন্তু আওয়ামী লীগের এমপি না, স্বতন্ত্র নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এটার পরেও ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করে আটকে রাখা হয়েছে, তাকে জামিন দেওয়া হচ্ছে না। ইভেন সুপ্রিম কোর্টের যে নির্বাচন হলো বার কাউন্সিলের, সেখানেও তাকে অংশ নিতে দেওয়া হয়নি। বাংলাদেশের মানুষ এত অন্যায়, অবিচার, নির্মমতা, নোংরামি, জঘন্যতা দেখার পরেও যখন প্রতিবাদ জানায় না, যখন রাস্তায় নেমে আসে না, তখন তাদের জন্য কথা বলাটা আমার মনে হয় না সমুচিত। বিগত 2.5 বছর থেকে বাংলাদেশে যা যা হচ্ছে প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা কথা বলেছি, আমরা সচেতন করার চেষ্টা করেছি, কিন্তু আলটিমেটলি কেউ বিশ্বাস করে না। সবাই ভাবে আমরা দেশের বাইরে থেকে গুজব রটাই, আমরা দেশকে অস্থিতিশীল করতে চাই। চট্টগ্রামের 5টা জেলায়
40 লক্ষের উপরে মানুষ পানিবন্দী, তাদের মানবেতর জীবন যাপন, কবর থেকে লাশ পানির স্রোতে উঠে যাচ্ছে, পশু পাখি সবকিছু ভেসে যাচ্ছে, কিন্তু সরকার নিশ্চুপ। সরকারের প্রধানমন্ত্রী সেলফি তুলে ঢাকা মেডিকেল কলেজের কোনো একটা অনুষ্ঠানে গিয়ে, সেখানে গিয়ে তার স্ত্রীকে বলে সে আমার মনের ভেতর, মগজের ভেতর, কত নাটক। ঠিক একইভাবে হামে যখন শিশুরা মারা যাচ্ছিল, সে সিনেমা দেখতে যায়, নাটক দেখতে যায়, স্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালায়। কি অদ্ভুত এক প্রধানমন্ত্রী পেয়েছে বাংলাদেশের মানুষ। যখন বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর দরকার, যখন বাংলাদেশের মানুষ বন্যা কবলিত, তখন প্রধানমন্ত্রীর একাধিক নাটক আমাদেরকে দেখতে হয়। যখন বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যমের চট্টগ্রামের এই সংবাদ প্রকাশ করার দরকার, কিন্তু তখনও তাদেরকে নির্দেশনা দেওয়ার পরেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ না, শুধুমাত্র পৃথিবীর আন্তর্জাতিক গণমাধ্যম সহ 25টি দেশের 134টি গণমাধ্যম বঙ্গবন্ধু কন্যার সেই রয়টার্সের সাক্ষাৎকারকে নিয়ে তার বাংলাদেশে ফিরে আসাকে কেন্দ্র করে সংবাদ প্রকাশ করে। কেন করে জানেন? কারণ বাংলাদেশের রাজনীতি, এশিয়ার রাজনীতি, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে শেখ হাসিনা যতটুকু প্রাসঙ্গিক, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ততটুকু প্রাসঙ্গিক না। বাংলাদেশের মানুষও জানে এই কঠিন সময়ে, চট্টগ্রামের এই বানভাসী মানুষরাও জানে এই কঠিন সময়ে আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের প্রত্যেকটা পর্যায়ের নেতাকর্মী ত্রাণ নিয়ে সাথে সাথে উপস্থিত হতো, তাদেরকে খাদ্যের জন্য কান্না করতে হতো না, হাহাকার করতে হতো না, নিরাপদ পানযোগ্য পানির জন্য ছটফট করতে হতো না। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য কি ছিলেন, এইটা ধীরে ধীরে বাংলাদেশের মানুষ বুঝবে। অলরেডি অনেকেই বুঝে গেছে। দীর্ঘ 9 মাসের একটা রক্তক্ষয়ী যুদ্ধ, সেই যুদ্ধের পর স্বাধীনতা। এই স্বাধীনতা যেহেতু এই জাতির পছন্দ হয়নি, ভালো লাগে না, সুতরাং এই জাতি আরো দীর্ঘদিন পরাধীন থাক। এই জাতি এখন মার্কিন কলোনিতে পরিণত হয়েছে, মার্কিনীরা আরো 9 বছর তাদেরকে শোষণ করুক। তাই তো এই জাতির জন্য কথা বলাটাই বোকামি। অনেকেই বলে যে এদের জন্য কথা বলা দরকার কি? আসলে এই অসভ্য, অথর্ব, এই বিকৃত, নিকৃষ্ট মানসিকতার যে জাতি বাঙালি, এই জাতিকে নিয়ে কথা বলাই ঠিক না। এদের দীর্ঘমেয়াদে পরাধীন থাকা উচিত। এই সোশ্যাল মিডিয়ার যুগে যত বেশি দিন পরাধীন থাকবে, তত পার্থক্য তারা দেখবে যে বঙ্গবন্ধু কন্যার শাসনামলে তারা ঠিক কেমন ছিল। তাদের জীবনযাত্রার মান, তাদের দৈনন্দিন জীবনের চলাফেরা, তাদের রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা, তাদের সামাজিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল, আর এখন মার্কিন কলোনি হয়ে বিএনপির শাসনামলে তারা ঠিক কেমন আছে, এটা উপলব্ধি করুক। চট্টগ্রামের এই 40 লক্ষের উপরে বানভাসী মানুষ, তারা কিন্তু হারে হারে টের পাচ্ছে শেখ হাসিনার সময় তারা কেমন ছিল, এখন কেমন আছে। এখন তো চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। বেশি দিন না, এই ধরেন 1 মাস 2 মাস এরপর উত্তর অঞ্চল অর্থাৎ উত্তরবঙ্গে বন্যা শুরু হবে, সেই আশঙ্কা অলরেডি দেখা দিয়েছে। তখন কি হবে আর এই সরকার কতটুকু সামাল দিতে পারবে, সেটা বাংলাদেশের মানুষ দেখবে, আমরাও দেখব। এ জাতি হারে হারে টের পাবে আওয়ামী লীগের প্রয়োজনীয়তা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রয়োজনীয়তা। বাংলাদেশের যে সকল বুদ্ধিজীবী, যে সকল টকশো স্পেশালিস্ট, সকল সেক্টরের ডলার খেকো বদমাইশরা যারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে শেখ হাসিনার ফিরে আসার বার্তাকে প্রপাগান্ডা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে একটাই বার্তা: শেখ হাসিনার প্রয়োজন নাই। মনে করো শেখ হাসিনা রাজনীতি করবে না, আওয়ামী লীগ রাজনীতি করবে না, তোমরা রাষ্ট্র পরিচালনা করো না ভাই। শেখ হাসিনা বক্তব্য দিয়েছে, সেটা তোমাদের ভালো না লাগলে সেটা স্কিপ করো, শেখ হাসিনার নাম নেওয়া বাদ দাও। কিন্তু ঘোষণা দেওয়ার পর থেকে বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যমে শুধু শেখ হাসিনা, ফিরে আসা, রয়টার্স, ভারত, এইসব নিয়ে আলোচনা হচ্ছে। কেন? শেখ হাসিনা যদি অপ্রাসঙ্গিক হয়ে থাকেন, আওয়ামী লীগ যদি অপ্রাসঙ্গিক হয়ে থাকেন, সেক্ষেত্রে তাদেরকে নিয়ে কথা বলার তো মানে হয় না, কথা বলার দরকার নাই তো। বইলো না, তোমাদেরকে কেউ ডেকে আনেনি জোর করে কথা বলার জন্য। তোমরা ভালো করেই জানো শেখ হাসিনা ফিরবেন, আওয়ামী লীগ ফিরবে এবং সকল অন্যায়ের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। ভালো থাকবেন।